বাংলাদেশের সব মানুষ সামরিক অফিসার জেনারেলদের পিছনে লাগছে, সব সামরিক জেনারেলরা দিয়ে করছে। জিয়াউল হাসান একজন দুইজন এরকম আছেন, কিন্তু একটা আমলা, একজন সচিবকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, একটা সচিবকে আপনার কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? লক্ষ লক্ষ কোটি টাকা এদের কাছে, এক নজিবুর রহমানের কাছে কমপক্ষে 10,000 কোটি টাকা আছে নজিবুর রহমানের কাছে। আই ক্যান গিভ গ্যারান্টি। একটা জেলা প্রশাসক মানে ওই জেলার তিনি সরকার, একটা জেলার সরকার বানাবেন আপনি আওয়ামী সিলমারে কোনো একজন ব্যক্তিকে এই মুহূর্তে? সে তো ওই জেলার পরিবেশ খারাপ করে দিবে। ওই জেলায় যদি আওয়ামী বিরোধী মানুষগুলো থেকে থাকেন, এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে যারা অংশগ্রহণ করছে তাদেরকে তো সে বাছাই করে করে তাদেরকে ভিক্টিমাইজ করবে। সাধারণত যে কোনো রেভলিউশনের পরে কিন্তু আপনার রিকনসিলিয়েশন এটার কিন্তু খুব প্রয়োজন, এবং এই পিরিয়ডটা অনেক বেশি রিস্কি এবং যে কোনো মুহূর্তে যে কোনো সংঘাত করতে পারে। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিরাট চ্যালেঞ্জ। কারণ চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলবো এই জন্য, কারণ বাংলাদেশের কোনো সময় কোনো কালে একটি স্বাধীনতার পরবর্তী সময়ে আমি মনে করি হয়তো বা বঙ্গবন্ধুকে দিয়ে মানুষের আশা ছিল, তিনি যেহেতু দেশ স্বাধীন করার অগ্রনায়ক ছিলেন। তার পরবর্তী সময়ে আমার মনে হয় কোন রাষ্ট্রপ্রধানের প্রতি সবচেয়ে বেশি যদি আশা হয়ে থাকে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আমরা গত 15 বছর যে নির্যাতন জুলুম দেখেছি, এটার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাদের জন্য মনে হয় অন অফ দা বা একমাত্র অপশন ছিল, গ্রহণযোগ্য অপশন ছিল, যাকে ছাড়া আমরা অন্য কাউকে, মানে সবাই যাকে অন্য কাউকে আমরা আশা করতে পারছিলাম না। এই আশা থেকে তার প্রতি সবার মানে ভরসা আশা অনেক বেশি। আর সেই অনেক বেশি ভরসা আসার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটুখানি 19-20 করলে মানুষের রিয়াকশনটা অনেক বেশি খারাপ হবে। অন্য কারো ক্ষেত্রে মানুষ বলবে হ্যাঁ উনি অমুক আছে, একটু ভুল হতেই পারে, বা অমুক আছে একটু দুর্নীতি হতে পারে, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের মানুষ কিন্তু এটা মানবে না। এবং আমরা ধরে নেই শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে চেয়ে আছেন, কারণ বিশ্বের সমস্ত মানুষ তারা সবাই তাকে চিনেন জানেন। তো এখন যেটা উনি আজকে যে বক্তব্য দিয়েছেন খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, এবং গার্মেন্টস সেক্টরটাকে আমাদের আসলে দেশে বিশেষ একটা শ্রেণী তারা কিন্তু টার্গেট করেছে। কারণ গার্মেন্টস সেক্টরটাকে অস্থিতিশীল করতে পারলে আমাদের দেশ অস্থিতিশীল করার ক্ষেত্রে অনেক বড় একটা সুযোগ পাবে। যে কারণে শুধু গার্মেন্টস সেক্টর না, অনেকগুলো জায়গায় কিন্তু আপনার ষড়যন্ত্র চলতেছে, বাট গার্মেন্টস সেক্টর একটু বেশি টার্গেট করা হয়েছে, এবং অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই জায়গার প্রতি অ্যাটেনশন বাড়ানো হয়েছে, আমাদের গোয়েন্দা অর্গানাইজেশন অ্যাটেনশন বাড়াচ্ছে, এবং পুলিশ ডিপার্টমেন্ট তারাও মোটামুটি আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। এবং এই বিষয় নিয়ে মিডিয়ার দিক থেকেও আমরা অনেক আলোচনা বা সচেতনতা দেখতে পাচ্ছি। এখন আমি আপনার দ্বিতীয় প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে ডিসিদের যে আন্দোলন। দেখেন ডিসিতে যে পোস্টিং অর্ডারটা বের হয়েছে আমি দেখেছি, এখানে অনেকগুলো কর্মকর্তা আছে যারা ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ছিল, এবং যারা আওয়ামী লীগের সময় অনেক সুযোগ সুবিধা পেয়েছে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমি কারো বিরোধিতা করার জন্য আসলে মন্তব্য করাটা আমি কখনো সাজেস্ট করি না, আমি নিজেও করি না বিরোধিতা করার জন্য। বাট বিষয়টা হচ্ছে যে কর্মকর্তারা গত 15 বছর ধরে আপনার বঞ্চিত, জুলুমের শিকার, বা যারা শুধু বঞ্চিত শব্দ বললে হবে না, অনেক বেশি তারা নিগৃহীত এবং জুলুমের শিকার হয়েছেন। 15 বছর ধরে সাসপেন্ড হয়েছিলেন কোনো কারণ না, শুধু একটাই যে বিএনপি সময় ভালো অ্যাপয়েন্টমেন্টে ছিলেন, বা ইউনো ছিলেন, বা ডিসি ছিলেন। ওই কর্মকর্তারা বহু বছর ধরে কিন্তু, সেই 15 বছর ধরে কিন্তু তারা আজকে চাকরি হারিয়ে সাসপেন্ড হয়ে তাদের পরিবার নিয়ে অবর্ণনীয় কষ্ট করেছেন। এখন যেই কর্মকর্তারা 15 বছর ধরে এই অবর্ণনীয় কষ্ট করেছেন শুধু কোনো দুর্নীতির কারণে না, শুধু কোনো রাজনৈতিক পূর্বের রাজনৈতিক সরকারের সময় তারা ভালো অ্যাপয়েন্টমেন্টে থাকার কারণে, এখন ওই কর্মকর্তাদের তো মনে দুঃখ লাগবে যে আমরা ভালো জায়গায় যেতে পারলাম না, বাট যারা সুবিধা ভোগ করে আসছে 15 বছর ধরে সেই মানুষগুলি আবার ভালো জায়গায়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? সো এ কারণে একটা অসন্তোষ তৈরি হয়েছে, এবং আপনারা দেখেছেন যে ডিসিরা এই ডিসি হওয়ার জন্য হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে কর্মকর্তাদের মধ্যে। বিসিএস হচ্ছে বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় একটি চাকরির প্রসেস, বা আমি মনে করি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা আমরা যতগুলো প্রসেস আমরা ফলো করি, বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকি, আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি, তার মধ্যে সবচেয়ে টাফেস্ট কম্পিটিশনটা হয় কিন্তু বিসিএস এ। সো এই টাফেস্ট কম্পিটিশনে যে মেধাবী লটটা সিলেক্টেড হচ্ছে, তারা যখন এরকম কার্যে জড়িত হয়, হাতাহাতি মারামারি, এটা খুবই ঘৃণ্য এবং
এটা মেনে নেওয়ার মতো না। তবে আমি একটা কথা বলবো কি, যে এটাও সত্য যে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটি দেশের নাগরিক, সবাই এই একই দেশের নাগরিক। কেউ অপরাধ করুক না করুক, সবাই আমরা এই দেশের নাগরিক। সো আমি অপরাধ করলেও আমাকে কিন্তু এই দেশ থেকে কেউ বের করে দিতে পারবে না, আমাকে এই দেশেই থাকতে হবে। তবে কথা হচ্ছে, কেউ বড় অপরাধী, গুরুতর অপরাধী, কেউ কম অপরাধী। আপনি যখন সবাই সাজা দিতে যাবেন তখন কিন্তু বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। বাট আপনি যদি ক্যাটাগরাইজেশন করেন, যারা সবচেয়ে বড় অপরাধী, যারা নাটের গুরু, মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড গুলোকে, সবচেয়ে বড় অপরাধীগুলোকে যদি আমরা সাজা দিতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের অনেক বড় একটা সাফল্য হবে। আর ছোট ছোট অপরাধীদের দিকে আমরা মনোযোগ দিতে, যে বড় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, তো যারা কম অপরাধী তাদেরকে আমরা সুযোগ দিতে পারি বা কম সাজা দিতে পারি, কম ভিক্টিমাইজ করতে পারি মেরিট অনুযায়ী, অপরাধের মেরিট অনুযায়ী। আর যারা সবচেয়ে বড় অপরাধী তাদেরকে আমাদের অবশ্যই খুব দ্রুত সাজার আওতায় নেওয়া উচিত। এটা না নেওয়ার কারণে কিন্তু আমাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে। যে মানে একটা এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে চাচ্ছে, কেউ কেউ উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে অনেকের নাম আসছে, যেমন অনেকে মনে করছে যে আওয়ামী লীগের একটা অংশ থাকুক, আওয়ামী পন্থী মনা যাদেরকে আমরা মনে করি তারাও থাকুক, বিএনপি মনা তারাও থাকুক, এবং নতুন করে যারা বৈষম্য বিরোধী মনা, মানে এরকম টাইপের কিছু লোকজন আছে এখন নতুন করে তৈরি হয়েছে, তাদের মনেও থাকুক, এরকম একটা মিশ্রণে অ্যাডমিনিস্ট্রেশন করতে চাচ্ছে। আওয়ামী মোনা যদি কথা বলতে যান, আমি কিছুক্ষণ আগে টক শুরু হওয়ার আগে একজনকে বলতেছিলাম, আওয়ামী লীগের মধ্যে আপনি যেই ধরনের, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যে ধরনের কর্মকর্তাদের যেসব নোংরামি, চাটুকারিতা, বেহাইয়াপনা, করাপশন যে লেভেল দেখেছেন, এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আওয়ামী লীগে দেখেন নাই। এটা টোটালি পলিটিক্যালি, মেন্টালি, সব দিক থেকে করাপ্টেড হয়ে গিয়েছে। এই মানুষগুলোকে আপনি দেখেন, আওয়ামী লীগের সময় সবচেয়ে সৎ অফিসার যে, তাকেও পাবেন 200-400 কোটি টাকা বানিয়েছে, যে টাকা কামাই না করে থাকে, তিনি অবৈধ অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। আপনার নায়ক নায়িকা থেকে শুরু করে বাংলাদেশের সরকারি কর্মকর্তা বাদ দেন, নায়ক নায়িকা পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নেমে গিয়েছে। এসব বিবেচনা প্রশাসনের তাহলে কি করা উচিত? তাদেরকে সম্পূর্ণ বাতিল করে এতকাল তুমি মধু খেয়েছো, দুর্নীতি করেছো, অন্যায় করেছো, ঠিক আছে, তোমার অপরাধের মাপটা কম, তুমি দূর দূরান্তে যাই থাকো, নর্মাল জায়গায় তুমি যে চাকরিতে আছো, বহাল আছো, এটি তোমার জন্য বেশি। তোমার মতো মানুষ গুরুত্বপূর্ণ একটা জেলা প্রশাসকের মতো জায়গায় যাওয়ার মতো অধিকারটা সে রাখে না। কারণ একটা জেলায় একটা জেলা প্রশাসক মানে ওই জেলার তিনি সরকার। একটা জেলার সরকার বানাবেন আপনি আওয়ামী সিলমারে কোনো একজন ব্যক্তিকে, এই মুহূর্তে সে তো ওই জেলার পরিবেশ খারাপ করে দিবে। ওই জেলায় যদি আওয়ামী বিরোধী মানুষগুলো থেকে থাকেন, এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে যারা অংশগ্রহণ করছে তাদেরকে তো সে বাছাই করে করে তাদেরকে ভিক্টিমাইজ করবে, কারণ এগুলো তো আওয়ামী লীগের বৈশিষ্ট্য। পুলিশ প্রশাসনের ব্যাপারে আপনার অভিমত কি? পুলিশ প্রশাসন কি একই অবস্থা চলছে? এখানে পুলিশ প্রশাসন দেখেন, এই যে আপনার একজন পুলিশ কর্মকর্তার, আমরা র্যাবের বা না জন্য ডিএমপি কোন একজন কর্মকর্তা, তাকে এক্সটেনশন করা হয়েছে। এখন এক্সটেনশন করা হয়েছে র্যাবের ডিজি মনে হয়। হ্যাঁ, আমি এটার পক্ষে না। কারণ হচ্ছে কি, আপনি দেখেন যাকে এক্সটেনশন করা হয়েছে র্যাবের ডিজি, তিনি এডিশনাল আইজিপি পদমর্যাদার। আপনি আমাকে বলেন, এই ব্যক্তি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ভদ্রলোক তিনি এসপি ছিলেন, বা এসপি থেকে এডিশনাল ডিআইজি, ডিআইজি, এডিশনাল আইজিপি, এত গুরুত্বপূর্ণ কতগুলো পদে প্রমোশন পেলেন। এটা কি আওয়ামী ডিএনএ না থাকলে, আওয়ামী আশীর্বাদ না থাকলে, আপনি কি মনে করেন শেখ হাসিনা এতটা আহাম্মক ছিলেন যে পুলিশের ডিআইজি তার সময়ে কেউ হয়েছেন, তিনি আওয়ামী লীগের মানে আশীর্বাদ পুষ্ট না, আওয়ামী লীগের ডিএনএ তার মধ্যে নাই? হাউ ক্যান ইউ বিলিভ ইট? যেই ব্যক্তি আওয়ামী লীগের সময় 3টা প্রমোশন পেয়েছে, সে কি করে আওয়ামী লীগের ডিএনএ না? হ্যাঁ, তবে এখন প্রশ্ন আসতে পারে যে এই ব্যক্তির নাম তো বিএনপি লোক থেকে সুপারিশ করেছিল বা সরকার অমুক জায়গা থেকে করেছিল। তারা মন্দের ভালো, তারা খারাপের মধ্যে একটু কম খারাপ, তাই বলে আপনি হয়তো ওই মুহূর্তে উপায় ছিল না 3জন মানুষকে সিলেক্ট করতে হবে, ডিএমপি কমিশন হবে একজন, আইজিপি হবে একজন, একজন র্যাবের ডিজি হবেন। এখন মন্দের ভালো থেকে 3জনকে সিলেক্ট করে 3 জায়গায় বসানো হলো, মানে তারা আওয়ামী ওই কর্মকর্তাদের মতো যারা আওয়ামী খুব বেশি পলিটিসাইজ ছিলেন, তাদের মতো এত নেকেডলি তারা খারাপ কাজে সম্পৃক্ত ছিলেন না। বাট আওয়ামী লীগের ডিএনএ তো তাদের আছে, কারণ এই সময় তারা, আপনার আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেখানে আপনার যেমন ব্রিগেডিয়ার আজমি,
যিনি যে 8টা বছর অন্তরীণ ছিলেন, আয়নাঘরে ছিলেন, এই ব্রিগেডিয়ার আজমির মতো মানুষকে 9000 সালে তাকে 2009 সালে তাকে আপনার বরখাস্ত ডিসমিস করা হলো। সেখানে আপনি মনে করেন যে লোক কোর্সে ফার্স্ট ম্যান, তার কোর্সে ফার্স্ট ম্যান না শুধু, তিনি আর্মির সমস্ত কোর্সে ফার্স্ট, মিলিটারি একাডেমিতে তিনি রেকর্ড ব্রেকিং রেজাল্ট করেছিলেন, যেটা রেকর্ড এখনো কোনো আর্মি অফিসার ভাঙতে পারেনি। একটা সর্বোচ্চ পর্যায়ের মেধাবী মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর, তার কোনো দুর্নীতি নাই, ডিসিপ্লিনে ব্যাড রেকর্ড নেই। আর্মির ডোসিয়ারে যাকে নিয়ে পলিটিক্যালি বলেন, আপনার অফিসিয়ালি বলেন, প্রফেশনালি বলেন, কোনো দিক দিয়ে তার সম্পর্কে কোনো একটা নেতিবাচক রিপোর্ট রেকর্ডে নেই। সেই মানুষটাকে যদি 2009 সালে আপনার ডিসমিস করা হয়, তাহলে আওয়ামী লীগের প্রসেসিংটা বুঝেন কেমন ছিল। সেই প্রসেসিং এ একটা মানুষ এডিশনাল আইজিপি পর্যন্ত হয়েছেন কি এমনি এমনি, কিছুই কি তার আশীর্বাদ ছিল না। সেই মানুষকে হয়তোবা তিনি অতি ন্যাকেডলি খারাপ ছিলেন না, বাট আওয়ামী লীগের ডিএনএ তার ছিল। এখন এই ব্যক্তিকে এক্সটেনশন দেওয়ার কারণে 15 ব্যাচ, বিসিএস 15 ব্যাচের যারা আছেন এই অফিসারগুলো ভিকটিম হবেন, এবং বিশেষ করে বিসিএস 15 ব্যাচের অনেকগুলো অফিসার ভিকটিম ছিলেন। এই ব্যাচের চাকরিও বেশি দিন নাই, এরা ডিআইজি হয়েছে। এগুলিকে জাস্ট কয়েকটা ঘটনাকে আপনি আপনি উদাহরণ হিসেবে টেনে এটাই বোঝাতে চাচ্ছেন যে আসলে এই ধরনের কি বলবো বৈষম্য চলছে এখনো পর্যন্ত, বা আগের সরকারের অনেক দায়িত্বশীল যারা সুবিধাভোগী তাদের পদায়নটাকে আপনি প্রশ্নবিদ্ধ করেন, এবং তারা বা তারা যদি এসব পদে যায় তাহলে আরো অস্থিরতা তৈরি হতে পারে। আপনার কথা থেকে আরেকটা উদাহরণ দেই সাকুল, আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন এই যে আলী ইমাম মজুমদার, সাজ্জাদ আলীর কাছে যাচ্ছি। জি হ্যাঁ বলুন। শেষ করে নেই, এখানে আলী ইমাম মজুমদার আছেন। এখন আলী ইমাম মজুমদার আওয়ামী লীগের ডিএনএ হওয়ার কারণে তিনি কিন্তু ওই আওয়ামী মানুষগুলোকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন। আপনি একটা আওয়ামীধারী মানুষকে একটা জায়গায় বসাবেন মানে সে অবশ্যই আওয়ামী ডিএনএ বলছেন আপনি সরাসরি, আসলেই কি তাই? আমি তো উনি তো এই সরকারের আমি আমার এটা হচ্ছে, আমি এটা এখানে ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে, আপনি আমাকে সেই সময় অ্যালাউ করবেন না। উনি আওয়ামী লীগের আওয়ামী ডিএনএ, এটার প্রমাণ বহু অনেক জায়গায় আছে। আপনি এটা মানে আমার মনে হয় কমেন্টস, আপনার আমার যারা দর্শক আছে দর্শকরাই কমেন্টস আপনার উত্তর দিয়ে দেবে, আমি আর সময় নষ্ট করবো না। আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই যে দেখেন বাংলাদেশের, আমি খালি একজন নাম বলি, ডক্টর আপনার শহীদুল্লাহ খান, তবুও এটা অবশ্যই এটাকে ক্রস চেক করার প্রয়োজন আছে। আপনি যেহেতু বলেছেন যে উপদেষ্টা, কিন্তু আপনি মনে করেন কিনা তার কি কোনো প্রভাব বা তার কারণেই কি এই ধরনের কোনো কিছু ঘটছে? কারণ তিনি তো এই দায়িত্বে রয়েছে, প্রশাসনের দায়িত্বে। আমাদের চিফ অ্যাডভাইজারের সবচেয়ে কাছের কয়েকজন ব্যক্তিকে তাকে এই আলী ইমাম সেখানে বসিয়েছেন। আপনার জনপ্রশাসন থেকে শুরু করে ডিসি, ডিভিশন কমিশনার, বিভিন্ন জায়গায় যারা বঞ্চিত, সত্যিকার অর্থে বঞ্চিত অফিসার, তাদেরকে প্রদান করা নাই। গুরুত্বপূর্ণ জায়গায় আলী ইমাম মজুমদার ওই আওয়ামী লীগে আওয়ামীপন্থী লোকগুলোকে বসিয়েছেন। আপনারা এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে এটা আসছে, আমার এখানে কমেন্টসে সবাই এটা উত্তর দিয়ে দিবে, কেউ উত্তর না দিলে আমি নিজে সেখানে আমি প্রমাণ দিয়ে দেবো। আচ্ছা আমি আরেকটা বিষয় আপনাকে বলি, এই যে দেখেন বাংলাদেশে আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টস তুলেছেন। দুইটা বিষয় একটু রিলেভেন্ট। এই যে দেখেন বাংলাদেশে আমি 8-10টা সচিবের নাম বলি, 8-10 জন সচিবের। আপনার এই যে বর্তমানে দুদকের চেয়ারম্যান, উনি এই আওয়ামী লীগের সময় আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে ছিলেন, উনি কৃষি সচিব ছিলেন, শিল্প সচিব ছিলেন। এই লোকটা এখন দুদকের চেয়ারম্যান গেল উনি। এবং তারপরে আপনার নজিবুর রহমান, উনি ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিলেন। তারপর আবার তিনি এনবিআর চেয়ারম্যান, তারপর মুখ্য সচিব, তারপর আবুল কালাম আজাদ, তারপরে আপনার এই যে সিকিউ মুস্তাক যিনি ষষ্ঠ সচিব ছিলেন, তারপরে আপনার খন্দকার শহীদুল্লাহ যিনি আপনার গণপূর্ত সচিব ছিলেন। এক শহীদুল্লাহ, তার কাছে কথিত আছে 30,000 কোটি টাকার বেশি। তাকে বলা হতো আওয়ামী লীগ শেখ হাসিনা, তাকে বলা হতো যিনি আপনার অর্থ ভান্ডার বলা হতো। যত জায়গায় খরচ লাগতো, এখানে 20 কোটি, এখানে 100 কোটি, অমুক প্রোগ্রাম হবে আওয়ামী লীগের, 200 কোটি টাকা লাগবে, টাকাটা দাও, সব গণপূর্তর এই শহীদুল্লাহ খন্দকার প্রোভাইড করতো। তিনি কি এখনো বলবৎ? হ্যাঁ, একটা আপনি বলেন, এই যে বাংলাদেশের সব মানুষ সামরিক অফিসার জেনারেলদের পিছনে লাগছে, সব সামরিক জেনারেলরা দিয়ে করছে। জিয়াউল হাসান একজন দুইজন এরকম আছেন, কিন্তু একটা আমলা, একজন সচিবকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, একটা সচিবকে আপনার কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? লক্ষ লক্ষ কোটি টাকা এদের কাছে। এক নজিবুর রহমানের কাছে কমপক্ষে 10,000 কোটি টাকা আছে নজিবুর রহমানের কাছে, আই ক্যান গিভ গ্যারান্টি, যিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, মুখ্য সচিব ছিলেন। আবুল কালাম আজাদ, তার কাছে কমপক্ষে আপনার না হলে তার কাছে 500 কোটি টাকা আছে। তারপরে আপনার
এই যে আপনার শহীদুল্লাহ খন্দকার নাম তো বললাম, এরপরে আপনার এমন কোন সচিব, এই যে আপনার আরেকটা নাম বললাম, আপনার আনোয়ার বিন কি নাম জানো, কবির আনোয়ার বিন বিন আনোয়ার। কবির বিন আনোয়ার। কবির বিন আনোয়ার কাছে তো কমপক্ষে আপনি 10,000 কোটি টাকা পাবেন। কবির বিন আনোয়ার ওপেনলি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন আমলাকে, একজন সচিবকে, একজন সিনিয়র সেক্রেটারিকে কেন তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না? খালি ঘুরে পিছিয়ে খালি আর্মির জেনারেলদের পিছনে। সামরিক অফিসার কয়জন কি করছে? আমার কাছে ভ্যালিড কোশ্চেন্স ইউ হ্যাভ রাইজড। আমি এই একই কোশ্চেন নিয়ে